Assalamu Alaikum. Hello viewers, I'm Arfan Ahmed Sakib from Gloria Study Center. সাথে আছি আপনাদের শেষ পর্যন্ত সাথেই থাকুন। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নতুন চ্যাপ্টারের উপর তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি। আমরা জানি সংখ্যা পদ্ধতির দুইটা পার্ট রয়েছে। ফার্স্ট পার্ট হচ্ছে সংখ্যা পদ্ধতি অর্থাৎ সংখ্যাকে নিয়ে, এবং দ্বিতীয় পার্ট হচ্ছে লজিক সার্কিটকে নিয়ে। তো আজকে আমরা ইউনিট 1 অর্থাৎ পার্ট 1 নিয়ে আলোচনা করব, মানে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমাদের এই সংখ্যা পদ্ধতি ইউনিট 1 এর অর্থাৎ পার্ট 1 এর যে কাজগুলো করা হয়, এখানে মূলত এক্সামে আসতে পারে যোগ, বিয়োগ, রূপান্তর অর্থাৎ এক সংখ্যা থেকে আরেক সংখ্যায় রূপান্তর করা, ঠিক আছে, পরিপূরক মানে টুস কমপ্লিমেন্ট যেটাকে বলা হয়, দুইয়ের পরিপূরক, আর হচ্ছে বিভিন্ন কোডের ব্যবহার, কোডগুলো কাজগুলো করতে হবে। আচ্ছা, আমরা এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে করব। তো আজকে আমাদের প্রথম লেকচার, ফার্স্ট লেকচারে আমরা আজকে করব হচ্ছে সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ সংক্রান্ত যত কাজগুলো আছে, অর্থাৎ সংখ্যা পদ্ধতিতে যোগ কিভাবে করতে হয়, বিয়োগ কিভাবে করতে হয়, সেই পদ্ধতি কিভাবে প্রয়োগ করে আমরা সেগুলো ফলাফল বের করব, সেই পদ্ধতি আজকে আমরা শিখব। আচ্ছা, তার আগে জানা যাক সংখ্যা পদ্ধতি কি। সংখ্যা পদ্ধতি হচ্ছে যখন কোনো কিছুকে লিখে প্রকাশ করা হয়, সেটাই হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি। আচ্ছা, সংখ্যা পদ্ধতি আমাদের সংখ্যা পদ্ধতির সংখ্যা দুই ধরনের হয়ে থাকে। এক হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, দুই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনগুলো? পজিশনাল সংখ্যা পদ্ধতি চার ধরনের। এক বাইনারি, দুই অক্টাল, তিন ডেসিমেল, চার হেক্সাডেসিমেল। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, পজিশনাল এবং নন পজিশনাল মধ্যে একটা পার্থক্য হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি স্থানীয় মান আছে, ঠিক আছে, নিজস্ব ভিত্তি আছে, অর্থাৎ বেজ আছে, কিন্তু নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কোনো স্থানীয় মান নেই, কোনো বেজে নেই। যেমন দেখো, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বিভিন্ন সংকেত ব্যবহার করা হয়, প্রতীক ব্যবহার করা হয়, চিহ্ন ব্যবহার করে এগুলো প্রকাশ করা হয়। বাট পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কিন্তু কোনো চিহ্ন সংকেত ব্যবহার করা হয় না, এগুলো স্থানীয় মান রয়েছে। যেমন দেখো, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি উদাহরণ দিই। যদি আমরা রোমান সংখ্যায় 1 লিখি, 2 লিখি, এগুলো একটা প্রতীক চিহ্নের মতন, তাই না? আমি যদি একটা মাছের ছবি আঁকি, এটা চিহ্নের মতন। আমি যদি একটা সার্কেল আঁকি, প্রতীক বা সিম্বল বোঝায়। আমি যদি একটা কি বলে এটাকে স্কয়ার আঁকি, বর্গ আঁকি, এগুলো একটা চিহ্ন বোঝায়, প্রতীক বোঝায়, অর্থাৎ এগুলোর কোনো স্থানীয় মান নেই। সো এটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যেগুলো অঙ্ক রয়েছে, স্থানীয় মান রয়েছে, বেজ রয়েছে বা ভিত্তি রয়েছে, সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এবার পজিশনাল সংখ্যা পদ্ধতির চারটা কি কি বা সেগুলোর কাজ কি, সেগুলোর বেজ কি, সেগুলোর ভিত্তি কি, সেগুলো কিভাবে করা হয় সে সম্পর্কে আমরা এখন জানবো। আচ্ছা দেখো, প্রথম হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 2। আমাদের 2 মানে প্রকাশ করা হচ্ছে যে আমাদের এই সংখ্যা পদ্ধতিতে দুইটি অঙ্ক ব্যবহার করা হয়, সেটা হচ্ছে 0 এবং 1। অর্থাৎ এই পদ্ধতিতে আমরা যত সংখ্যা লিখব 0, 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে আমাদের 8। অর্থাৎ এখানে অঙ্কের সংখ্যা 8টি, 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই 8টি। অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে সে সকল সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে এই 8টি সংখ্যা থাকবে, এর বেশিও থাকবে না, কম থাকতে পারে, 8টির কম, কিন্তু বেশি থাকা যাবে না। ডেসিমাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, ডেসিমাল সংখ্যা পদ্ধতির সাথে আমরা সকলেই পরিচিত। অর্থাৎ এটা আমরা প্রিভিয়াস যে ক্লাসগুলো, অর্থাৎ প্রিভিয়াস শ্রেণীতে আমরা পড়েছি, বেবি থেকেই ধরতে গেলে আমরা এটার সাথে সম্পর্ক বা এটার সাথে আমাদের পরিচয় আছে। ডেসিমাল সংখ্যা পদ্ধতি হচ্ছে সেই সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে আমরা বিগত দিন গণনা করে এসেছি। অর্থাৎ স্বাভাবিক যেই যোগ বিয়োগ গুণ ভাগগুলো আমরা করেছি, যে সংখ্যা পদ্ধতিতে করেছি, সেটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। সেখানে আমাদের অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত 10টি, অর্থাৎ এটার বেজ হচ্ছে 10, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি 0 থেকে 9, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টি অঙ্ক। 4 নম্বর হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমাদের টোটাল অঙ্ক হচ্ছে 16টি। টোটাল অঙ্ক হচ্ছে 16টি, তন্মধ্যে 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে স্বাভাবিক, অর্থাৎ এগুলো 0 থেকে 9 পর্যন্ত 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এভাবে। আর বাকি যেই আরো 5টা রয়েছে সেগুলোকে আমরা 11, 12 এভাবে প্রকাশ করতে পারবো না, সেগুলোকে আমাদের চলকের মাধ্যমে বা ভেরিয়েবলের মাধ্যমে প্রকাশ করতে হবে। যেমন দেখো, 10 কে আমরা প্রকাশ করব a দ্বারা, 11 কে b দ্বারা, তারপর 12 কে c দ্বারা, 13 কে d দ্বারা, 14 কে e এবং 15 কে f দ্বারা প্রকাশ
করব। তাহলে আমরা অলরেডি সংখ্যা পদ্ধতির বেজগুলো বুঝতে পেরেছি। প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে আর কি কি অঙ্ক ব্যবহার করা হয় সেগুলো জেনেছি এবং সেগুলোর প্রয়োগগুলো কি সেটা এখন আমরা জানবো। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে সংখ্যা পদ্ধতিগুলো রয়েছে এর ভিতরে ডেসিমেল যেটা আমরা সকলেই পরিচিত, এটা তো আমরা যোগ বিয়োগ করেছি। এখন এগুলোর কি যোগ বিয়োগ করা যায়? হ্যাঁ, অফকোর্স এগুলোরও যোগ বিয়োগ হয়, কিন্তু কিভাবে সেটা এখন আমরা শিখব। আচ্ছা, এটা আমি একটু মুছে দিচ্ছি। আচ্ছা, আমি যদি বাইনারি যোগ করতে যাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? লক্ষ্য করো, আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুটো অঙ্ক ব্যবহার করা হয়। কারণ আমি যদি লিখি 1 0 1 1 0 এবং 1 1 0 0 1, এই মনে করে একটা সংখ্যা লিখলাম, এটাকে আমরা যোগ করব। সেক্ষেত্রে আমরা কিভাবে যোগ করব? আমাদের মনে রাখতে হবে, যদি আমাদের যোগ করার পর আমাদের সংখ্যা পদ্ধতির যে কয়টা অঙ্ক আছে সেগুলোর ভিতরে যোগফলটা না হয়, তাহলে আমাদের অবশ্যই বেস দ্বারা ভাগ দিতে হবে। আমি আবারও বলছি, আচ্ছা আমি এটা করি, ইজিলি বুঝতে পারবো। যেমন 0 1 এ 1 যোগ করলে 1 হয়, তাই না? আচ্ছা, 0 আর 1 যোগ করলে কি 1? আমরা সাধারণভাবে জানি 1টা কি আমাদের বাইনারি সংখ্যাতে আছে? অফকোর্স আছে। আমরা জানি 0 এবং 1 বাইনারিতে ব্যবহার করা হয়। 1 আর 0 যোগ করলে 1, তাও আমরা জানি। 1 আর 0 যোগ করলে 1, তাও জানি। 0 1 যোগ করলে 1। এবার দেখো 1 1 যোগ করলে কি হয়? 2 হয়। লক্ষ্য করে দেখো তো, বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা জানি দুইটা অঙ্ক ব্যবহার করা হয়, 0 এবং 1। সো 1 1 যোগ করলে 2, 2 কে আমরা এখানে লিখতে পারবো? অবশ্যই পারবো না, কারণ আমরা বাইনারি করছি। এখানে আমার 0 1 এর ব্যবহার, 2 তো ব্যবহার হবে না। 2 হলে সেটা বাইনারি রইল না, সেটা অন্য সংখ্যা পদ্ধতি হয়ে যাবে আর কি। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? অবশ্যই কি মনে রাখতে হবে, যদি যে কয়টা অঙ্ক আছে সে অঙ্কের বেশি যদি কোনো সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা সেই সংখ্যাকে সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভাগ দিব। যেমন দেখো 2 হচ্ছে আমাদের বাইনারির বাইরে চলে গেছে, বাইনারিতে নেই। সো আমরা এই 2 কে এই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভাগ দিব। এই সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে আমাদের কত? 2। 2 কে আমরা 2 দ্বারা ভাগ দিব, তার মানে কি 2 1 এ 2 0। তাহলে এই যে 0, এই 0 হচ্ছে আমাদের ভাগশেষ, এটা এখানে আসবে। আর হাতে যেটা ছিল এটা হচ্ছে আমাদের ক্যারি, ভাগফলটা হচ্ছে আমাদের ক্যারি, এখানে এই পাশে আসবে। সো এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ হয়ে গেল। আচ্ছা, এবার একটু লক্ষ্য করো, আমি একটু বড় করে যোগটাকে করি। আমি যদি লিখি এরকম 1 1 0 0 1, ঠিক আছে? আচ্ছা, আমি এটা মুছে একটু বড়ই করি। 1 0 1 0 0 1 1 1 0 1 1 0 1 0 0 1 1 0 1 1। আচ্ছা, বিশালের যোগ, বাইনারির যোগ, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? দেখো 0 0 0 1 সবগুলোকে যোগ করলে কি হয়? 1 লিখলাম। 0 0 0 1 যোগ করলে হয় 1, 1 1 1 যোগ করলে হয় 3। 3 কি লিখতে পারবো? না, অবশ্যই আমরা 3 লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? বিকজ আমাদের বাইনারিতে 0 এবং 1 ব্যবহার করা হবে। সো আমরা কি করব? বলছি যখনই বেশি হবে তখনই আমরা বেস দ্বারা ভাগ দেব। তাহলে 3 কে আমরা বেস দ্বারা ভাগ দিই 2 দ্বারা। 2 হচ্ছে আমাদের বেস, 2 একে 2 থাকে হচ্ছে 1। এই 1টা হচ্ছে আমাদের ভাগশেষ, এখানে আসবে। আর হাতে হচ্ছে ক্যারি, ক্যারিটা চলে যাবে আমাদের এইখানে। এবার যোগ করো 0 1 1 1 0 তে 1 1 1 যোগ করলে দেখো 2 2 আর হাতের 1 ছিল 3, অর্থাৎ এখানে 3টা 1, অর্থাৎ এখানেও কি 3 হইছে। আবারও কি বাইনারি সংখ্যা পদ্ধতি বেশি হয়ে গেল, তার মানে 3 কে আমরা বেস দ্বারা ভাগ দিলাম 1, আবার হাতের ক্যারি 1 এখানে আসলো। এবার দেখো তো 1 1 1 1 4, 4টা, তাই না? 4 আর 1 আছে 5, এখানে কিন্তু 5 হয়ে গেল। এটাও তো বাইনারিতে আসবে না, আসবে? আসবে। সেক্ষেত্রে আমরা কি করব? সেম কাজ, সেই 5 কে আমরা বেস দ্বারা ভাগ দিব। 2 দুগুণে 4। সো সেখানে আমরা কি লিখব? 4 থেকে 1 থাকবে, তো এখানে আমরা 1 লিখলাম। আচ্ছা, এখানে আমরা 1 লিখলাম। ওকে, তো আমাদের হাতে কি থাকলো? 2। এখন কথা হচ্ছে 2 কে আমরা এখানে লিখব। একটু ভালো করে দেখো, আমাদের 1 আসছে ভালো কথা ভাগশেষ, এখানে আবার 2 আসছে ক্যারি। 2 কি ক্যারি আমরা এখানে লিখব?
2 লিখলে তাহলে সেটা আবার বাইনারি রইল না, কোন সংখ্যা পদ্ধতি হয়ে যাবে। হ্যাঁ, মনে রাখতে হবে যদি ক্যারি 2 হয় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে 1 0। 2 হলে কি ব্যবহার করব? 1 এবং 0, দেন আমাদের যোগফল হয়ে গেছে। জটিলতার একটা যোগ, কিন্তু আমরা ইজিলি বুঝতে পেরেছি। এবার আমরা একটু বিয়োগের দিকে যাই। আচ্ছা, আমি লিখছি 0 1 0 1 0 1 1 1 0 1 0। আচ্ছা, দেখো এই ক্ষেত্রে আমরা কি কাজটা করব? আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যদি কোন সংখ্যার সাথে কোন সংখ্যার সমান আমরা জানি সব সময় এটা কি 0 হয়, তবে নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা যখনই ছোট হবে তখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সেখানে আমাদের বেজ যোগ করতে হবে। উদাহরণে দেখি, 1 1 থেকে বিয়োগ করলে তো সবসময় 0 হয় আমরা জানি, 0 0 তো 0ই হয়, 1 1 বিয়োগ করলে 0। একটু লক্ষ্য করে দেখো, 0 থেকে কি 1 কে বিয়োগ করা যায়? কোন সম্ভব? সম্ভব না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? উপরের যে 0 রয়েছে 0 এর সাথে বেস যোগ করতে হবে, অর্থাৎ নিচের সংখ্যা থেকে যখন উপরের সংখ্যাটা ছোট হবে তখন তার সাথে আমরা বেসটাকে যোগ করে দেব। তো 0 এর সাথে আমরা বেস যোগ করে দেই, কত হয়? 2। যোগ করলে কত হয়? 2 হয়। এবার দেখো 2 থেকে 1 বাদ দাও, থাকে কত? 1। মনে রাখতে হবে যখনই আমি বেস যোগ করব তখনই আমার হাতে ক্যারি থাকবে। দেন আমি ক্যারিটা এখানে নিয়ে আসি, নিয়ে আসলে ক্যারিটা অবশ্যই এর সাথে যোগ হবে, তাই না? তাহলে 0 আর 1 যোগ করলে কি হয়? 1 1 1 বিয়োগ করলে 0। আশা করি বুঝতে পেরেছি। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এবার আমরা বাইনারি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে যাই। আমি যদি অক্টাল করি, যেমন দেখি 467, তার থেকে আমি বাদ দেব হচ্ছে মনে করো 25। অক্টাল সংখ্যা পদ্ধতি, সরি এটা যোগ করি প্রথমে আমরা, হ্যাঁ যোগের পর আমরা বিয়োগ করব। যদি যোগ করি সেক্ষেত্রে কি হয় দেখো, 5 আর 7 যোগ করলে কত হয়? 5 আর যোগ করলে 12। এখন 5 আর 7 যোগ করলে যেহেতু 12 হয়, 12 কি আমাদের অক্টালে আছে? অক্টালে হচ্ছে আমাদের 0 থেকে 7 পর্যন্ত, তাই না? তার মানে কি 8টা সংখ্যা, 12 তো আমাদের নাই অক্টালে। সো যখনই থাকবে না তখন আমরা বেস দ্বারা ভাগ দেব। বেস হচ্ছে আমাদের 8, অক্টাল সংখ্যা বলতে বেস হচ্ছে 8। 8 দ্বারা আমরা 12 কে ভাগ দেব, তাহলে 8 একে 8 থাকে কত? 4। এটা হচ্ছে আমাদের ভাগ শেষ, এটা এখানে আসবে। আর সরি 8 একে 8, আর এখানে যে ছিল ওটা আমাদের ক্যারি, ক্যারিটা এখানে আসবে, আর সেখানে সাথে যোগ হবে, ক্যারি যোগ হবে। ক্যারি যোগ দেখো 2 আর 1 যোগ করলে হয় 3। 3 আছে 6 হবে কত হলে, মানে 6 থেকে 3 বাদ দাও, থাকে হচ্ছে 3, আর 4 এ 4। আশা করি আমরা বুঝতে পেরেছি অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। ওকে, এবার আমরা যদি অক্টালে এটা বিয়োগ করি তাহলে কি হবে দেখো, এখানে মনে করো লিখছি হচ্ছে 2। তারপরে যদি বিয়োগ করি সেক্ষেত্রে কি হবে? আমাদের একটা মনে রাখতে হবে, যখনই আমরা বিয়োগ করব স্বাভাবিকভাবে বিয়োগ করব, তবে যদি নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা ছোট হয় আগের নিয়ম বেস যোগ করব। নিচের সংখ্যা থেকে আগের সংখ্যা ছোট হলে বেস যোগ করব। তাহলে 2 এর সাথে আমরা বেস যোগ করি, যেহেতু আমাদের 5 বড় নিচের সংখ্যা, উপরের সংখ্যা ছোট, 2 এর সাথে বেস যোগ করলে হয় 2 আর 8 এ হচ্ছে আমাদের 10। তাহলে 10 থেকে 5 বিয়োগ দাও, 5 থাকে। আর যখনই বেস যোগ করব তখনই কি ক্যারি হবে, ক্যারি এখানে আসবে, ক্যারির সাথে যোগ করো, 2 আর 1 যোগ করলে 3। এবার 6 থেকে 3 বাদ দিলে থাকে 3, আর উপরে 4। এই হচ্ছে আমাদের অক্টালের বিয়োগ। বুঝতে পেরেছি? এবার হেক্সাডেসিমালে যাওয়া যাক। সবগুলো একই নিয়ম, জাস্ট খালি তোমাকে প্র্যাকটিস থাকতে হবে এবং মনে রাখতে হবে। হেক্সাডেসিমাল, ওকে। যেমন দেখো আমি যদি লিখি A6 F না লিখি A6 2 লিখি, A6 2 এবং তার সাথে যোগ করি হচ্ছে 7 2। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের কি হবে দেখো, 2 2 যোগ করলে হয় 4। আমরা জানি আমাদের হেক্সাডেসিমালে 16টা সংখ্যা ব্যবহার করা হয়, অর্থাৎ 16 পর্যন্ত সংখ্যা ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমাদের 4 তো আমাদের হেক্সাডেসিমালে আছেই, সো 4 আমরা লিখতে পারবো। 6 আর 7 যোগ করলে কত হয়?
6 আর 7 যোগ করলে হয় হচ্ছে 13। তাহলে আমরা 13 কে লিখতে পারবো, কারণ 16 পর্যন্ত লেখা যায়, কিন্তু 13 কে আমরা 13 লিখতে পারবো না। আমাদের মনে আছে 0 থেকে 9 পর্যন্ত স্বাভাবিক, বাট 10, 11, 12, 13 এগুলোকে আমরা কিভাবে প্রকাশ করি? A B C D এভাবে প্রকাশ করি, তাই না? তার মানে 13 আমাদের প্রকাশ করে D, এখানে আমাদের লিখতে হবে D। ওকে, আর A এর এই এখানে বসবে, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলের যোগ। আচ্ছা, এবার যদি আমি এমনটা করি, একটু দেখো, কারণ 9 লিখলাম মনে করো, তাহলে কি পরিবর্তনটা হবে? 2 আর 2 যোগ করলে 4, সব সময় আমরা জানি। 7 আর 9 যোগ করলে কত? একটু লক্ষ্য করে দেখো, 7 আর 9 যোগ করলে হচ্ছে আমাদের 16 হয়। আমরা একবার দেখি, 7 যোগ হচ্ছে 9, 16। 16 আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আছে। সো আমরা এখানে 16 এর ক্ষেত্রে লিখতে পারবো। কি লিখতে পারবো? 16 লিখতে পারবো না, কিন্তু আমাদের প্রকাশ করতে হবে কি দ্বারা? f দ্বারা প্রকাশ করতে হবে। কিন্তু এইখানে যদি আমি এরকম লিখতাম, মনে করো 9 আর 9 যোগ করলে হয় 18, এটা কি আমাদের হেক্সাডেসিমালে আছে? নাই। তার মানে কি করতে হবে? আমাদেরকে বেস দ্বারা ভাগ দিতে হবে, পূর্বের নিয়ম। সো আমরা কি করব? এই 18 কে 16 দ্বারা ভাগ দিব। দেন কত হবে? 16 কে 16 থাকে হচ্ছে 2, এই ভাগশেষ হবে এখানে 2, আর ক্যারি 1 হবে এইখানে। তাহলে a মানে হচ্ছে 10, তার সাথে 1 যোগ করলে হয় 11, আর 11 প্রকাশ করা হচ্ছে b দ্বারা। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমালের যোগ। আশা করি বুঝতে পেরেছি। এবার একটু দেখো, যদি আমি বিয়োগ করি, হ্যাঁ, সেই ক্ষেত্রে কি করতে হবে? এটা কি থেকে যদি বিয়োগ করি, মনে করো এখানে হচ্ছে 1, এখানে 9, 4, এটাই মনে করো, এখানে মনে করো 5 আছে, 5 বিয়োগ করি, তাহলে সেম নিচের সংখ্যা থেকে উপসংখ্যা আবার ছোট হয়ে গেল। সো আমাদের উপসংখ্যার সাথে কি করতে হবে? বেস যোগ করতে হবে, আর বেস যোগ করলে কিন্তু ক্যারি 1 হয়ে যায়। ঠিক আছে, তাহলে বেস যোগ করো, 1 এর সাথে বেস হচ্ছে আমাদের 16, যোগ করলে হয় 17, 17 থেকে 2 বাদ দিলে থাকে হচ্ছে 15, আর 15টা হচ্ছে কি আমাদের কি দ্বারা প্রকাশ করা হয়? 15 কি দ্বারা প্রকাশ করা হয়? A B C D E দ্বারা প্রকাশ করা হয়। তার মানে E হচ্ছে আমাদের 15 প্রকাশ করব, আর হাতের ক্যারি 1 এখানে যোগ হবে। তাহলে 4 এর সাথে 1 যোগ করলে হয় 5, 9 থেকে 5 বাদ দিলে থাকে হচ্ছে আমাদের 4, আর এখানে হচ্ছে 5 থেকে a মানে হচ্ছে 10 বোঝায়, তাহলে 10 থেকে 5 বাদ দিলে থাকে হচ্ছে 5। এই হচ্ছে আমাদের হেক্সাডেসিমালের বিয়োগ। এইভাবে আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালের যোগ বিয়োগগুলো করব। আর ডেসিমালটা আসলে কি? হ্যাঁ, ডেসিমালটা আমরা সবাই জানি, বা দেখানোর কিছু নাই। যেমন দেখো, আমরা যোগ বিয়োগ যদি করি, 7 আর 5 যোগ করলে কত? 7 5 12, সবসময় করছি। আবার 7 থেকে 5 বাদ দিলে হয় 2। সাধারণত আমরা যে ধরনের যোগ বিয়োগ করি সেগুলো হচ্ছে আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ। আচ্ছা, এই হচ্ছে আজকে আমাদের এই পর্যন্ত ক্লাস। সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগগুলো কিভাবে করতে হয় নেক্সট ক্লাসে আমরা রূপান্তর নিয়ে আলোচনা করব, অর্থাৎ অক্টাল থেকে ডেসিমেলে, বা ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে বাইনারি, অর্থাৎ এক সংখ্যা পদ্ধতি থেকে আরেক সংখ্যা পদ্ধতি কিভাবে রূপান্তর করতে হয় সে সম্পর্কে জানবো। আর সে পর্যন্ত ভালোই থাকুন। আর আমাদের এই হচ্ছে আমাদের তৃতীয় চ্যাপ্টারের উপর ক্লাস। আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো আমরা HTML এর উপর করেছি। যারা HTML ক্লাসগুলো করনি তারা আমাদের ভিডিও প্লেলিস্টে ঢুকে আমাদের ICT নামক ফোল্ডার থেকে ষষ্ঠ চ্যাপ্টারের বা HTML এর ভিডিওগুলো দেখে নিও। আর আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই কি প্রত্যেকটা ভিডিও আপলোড হওয়ার পরে লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্ক অনুযায়ী যে ভিডিওগুলো করনি বা যে লেকচারগুলো শুনোনি ভিডিওগুলো করে নেবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখনো যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দাও, একটা লাইক দাও, এবং তোমাদের এই বা আমাদের এই যাই বলো, তোমাদেরই তো আমাদের এই গ্লোরিয়াস স্টাডি সেন্টার, এই গ্লোরিয়াস স্টাডি সেন্টার ছোট্ট পরিবারটাকে বড় করার জন্য নিজে সাবস্ক্রাইব করো, এবং এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে সাবস্ক্রাইবের পরিমাণ বাড়িয়ে দাও। আমাদের পরিবারকে বড় করো। তোমাদের জন্য আমাদের দোয়া রইল, আমাদের জন্য দোয়া করো, যাতে আমরা আমাদের এই চ্যানেল থেকে আরো দ্রুত ভালো পজিশনে নিয়ে যেতে পারি। আর সেজন্য তোমাদের সহযোগিতা, একান্ত সহযোগিতা আমাদের একান্তই কাম্য। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।